This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত জোড়ো ন্যায়যাত্রায় মণিপুর থেকে মুম্বাইয়ে পায়ে হেঁটে দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করেছিলেন রাহুল গান্ধী। দুর্গতদের পাশে ফের রাহুল বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের গ্রামে গ্রামে ঘুরলেন, দুর্দশার কথা শুনলেন, শিশুদের কোলে নিলেন, গুরুদ্বারা গিয়ে প্রার্থনা করলেন। পরের ছবি, বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। টানা বৃষ্টিতে রিয়াসির রামবান এলাকার কারল মৈত্রা সড়কে গুরুত্বপূর্ণ অংশ ভেসে গেছে। ভারতীয় সেনা ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বেইলি সেতু নির্মাণ, 150 ফুট উঁচু ব্রিজ তৈরি হচ্ছে। পরের ছবি, 2022 সালে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে শুরু হয় প্রজেক্ট চিতা। পুনোয় আসে একের পর এক নামিবিয়ার চিতা। এবার মধ্যপ্রদেশের পুনো থেকে গান্ধী সাগরে পাঠানো হলো সাউথ আফ্রিকান চিতা ইরাকে। আগেই এসেছে পুরুষ চিতা প্রভাস আর পাবক। আর শুরুতেই একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিশা পাটানির বাড়িতে গুলি চালানো দুষ্কৃতীদের এনকাউন্টার। শনিবার ভোর রাতে দিশার বারেলির বাড়িতে 12 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান দিশার বাবা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার তিনি। এই ঘটনায় চারিদিকে হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার গ্যাং। সেই গ্যাংয়ের 2 সদস্য কুল্লু ও অরুণকে এনকাউন্টারে খতম করলো উত্তরপ্রদেশের এসটিএফ। কোথায় এনকাউন্টার হয়েছে, কখন এনকাউন্টার হয়েছে, পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা, ডিটেল নেব রক্তিমের কাছ থেকে। রক্তিম, বড় খবর নিঃসন্দেহে। একেবারে, এবং দিশা পাটানি যে বাড়িতে, যে বারেলিতে যেখানে তার বাবা থাকে জগদীশ পাটানি, সেই বাড়িতে কয়েকদিন আগেই বাইরে গুলি চালানো হয়েছিল এবং সেই গুলি চালানোর জন্য কিন্তু গোল্ডি ব্রাড, কুখ্যাত দুই দুষ্কৃতী গোল্ডি ব্রাড এবং রোহিত গোদালার নাম উঠে আসছিল এবং সেই দুই গ্যাংয়েরই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল বলে এমনটাই অভিযোগ উঠছিল। অবশেষে রবীন্দ্র, যার নাম, আর একটা নাম কুল্লু এবং অরুণ, এই দুজনের বিরুদ্ধে কিন্তু আজকে ইউপিএসটিএফ তারা অভিযান চালায় এবং তার দুজনকে আইডেন্টিফাই করে এবং তাদের এনকাউন্টার করা হয়। প্রথমে তারা ইনজিওর্ড হয় এবং তারপরে তারা এই দুই দুষ্কৃতীকে তারপরে মারা যায়। অর্থাৎ এনকাউন্টারে ইউপিতে ফের এনকাউন্টারের পরে দুই দুষ্কৃতীকে মেরে ফেলা হলো এবং ইউপিএসটিএফ এটা কিন্তু তারা অফিসিয়াল বিবৃতি জানিয়ে দিয়েছে। অর্থাৎ দিশা পাটানির বাড়িতে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এনকাউন্টারে দুই দুষ্কৃতীকে মেরে ফেলা হয়েছে। ধন্যবাদ। রাজ্যে ফিরে আসি। বিভিন্ন সময় আপনারা অনেকে অভিযোগ করেন, তাই না, যে পুলিশের কাছে গেছি কোনো কাজের জন্য, কোনো সাহায্যের জন্য, পুলিশ ঘুষ চেয়েছে, এই অভিযোগ করেন তো দীর্ঘদিন আমরা বিভিন্ন খবরে দেখেছি। আর এবার আপনাদেরকে এই সংক্রান্ত আরেকটা খবর দেব, যেখানে পুলিশের রিপোর্টে পুলিশি কার্যত ফেসে গেছে। তারকেশ্বরে পুলিশ অফিসারের ঘুষ চাওয়ার কথা স্বীকার খোদ পুলিশের রিপোর্টে। তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, পুলিশের রিপোর্টেই মহিলা অফিসারের টাকা চাওয়ার কথা স্বীকার। বিষয়টা ঠিক কেমন, কিভাবে প্রকাশ্যে এলো? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। শ্রাবন্তী, ডিটেল বলো। দেখো শুভজিৎ, বিস্ফোরক অভিযোগ এবং সেটাও আবার সরকারি আইনজীবী রিপোর্টে তুলে ধরেছেন। যদিও তিনি বলেছেন যে শুধুমাত্র চাওয়ার অভিযোগই করা হয়েছে, ঘুষ নিয়েছেন ওই মহিলা এমনটা নয়, এবং তাকে ইতিমধ্যে বিভাগীয় পদক্ষেপ যাতে নেওয়া যায় সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক একেবারেই এতে সন্তুষ্ট হতে পারেননি। তার বক্তব্য, কেন বিভাগীয় পদক্ষেপ? যখন রিপোর্টে প্রকাশ যে ওই মহিলা অফিসার ঘুষ চেয়েছিলেন, তাহলে ডিসমিস কেন নয়? এর তো এখনই চাকরি চলে যাওয়ার কথা। একই সঙ্গে বিচারপতি বসাক মনে করিয়ে দিয়েছেন যে মানুষ যে ভরসা রাখবে পুলিশের উপরে, এই ধরনের ঘটনা যদি সামনে আসে তাহলে পুলিশের উপরে ভরসা কি করে থাকবে? তাহলে বোঝাই গেছে যে তার দ্বারা কি তদন্ত হবে, এবং সরকারি নীতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আগামী 19 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে ফোর্ট উইলিয়ামে শেষ হলো ভারতীয় সেনার যৌথ সেনাপতি সম্মেলন। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, দেখো, এই ধরনের সম্মেলন বা এই ধরনের বৈঠকে কি নির্যাস, সেটা দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে পুরোটা সামনে আসে না বা আনাটাও সম্ভব নয়, কিন্তু যেটুকু অংশ না বললেই নয়, সেটাই জানতে চাইবো তোমার কাছ থেকে সায়ন্ত। একদমই শুভজিৎ, দেখো, আজকে যৌথ সেনাপতি সম্মেলন শেষ হলো ভারতীয় সেনার পূর্বাঞ্চল সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন গত 15 সেপ্টেম্বর। আর সেই বৈঠকের শেষ দিনে এসে যেটা সব থেকে গুরুত্বপূর্ণভাবে সিদ্ধান্ত হয়েছে যে ভারতবর্ষের 3টি অংশে, পূর্ব, উত্তর এবং মধ্য ভারতে 3টি জয়েন্ট মিলিটারি স্টেশন তৈরি করা হবে। মূলত জয়েন্ট মিলিটারি স্টেশন ভারতীয় নেভি, ভারতীয় আর্মি এবং ভারতীয় এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3জন একসঙ্গে মিলিটারি স্টেশনে থাকবে এবং তারা একসঙ্গে
সঙ্গে যে কোনো অপারেশনে কাজ করবে। মূলত থিয়েটার কমান্ডের যে কথা বলা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, তার প্রথম ধাপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যা ভারতীয় সেনার সংস্কারের অন্যতম সিদ্ধান্ত বলে মনে করছে সামরিক বিশারদরা। শুভজিৎ। ধন্যবাদ সায়ন্ত। আজকের দিনের বড় খবর বলতেই পারেন, আগে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিনই ইস্ট ওয়েস্ট মেট্রো যন্ত্রপাতি বিকল। সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা বন্ধ থাকলো 3 ঘন্টা। অফিস টাইমে পুরনো মেট্রো রোগে আক্রান্ত নতুন সম্প্রসারিত এই মেট্রো। হই হই করে উদ্বোধন, বহু প্রতীক্ষিত 3টি রুটে মেট্রো রেল চালু, কিন্তু 1 মাসও পেরোয়নি। ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন রুটেও বিভ্রাট, একই সঙ্গে সিগন্যালিং এর সমস্যা, বিদ্যুতের বিভ্রাট। 1.5 ঘন্টা চাকাই গড়ালো না হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তি। ওরা বলছে যান্ত্রিক ত্রুটি, কি যান্ত্রিক ত্রুটি কেউ কিছু বলতে পারছে না। শিয়ালদায় ব্যাপক লাইন পড়েছে, টিকিট ফেরত দেওয়ার পয়সা দিচ্ছে, অথচ 11:37 অব্দি টিকিট ইস্যু করেছে। ওখান থেকে এখন শিয়ালদা এসে শিয়ালদা থেকে বাস, অটো এইসব করে করে মানুষ আসছে, কি কষ্ট। মেট্রো সূত্রে খবর, বুধবার সকাল 10:36 সিগন্যালিং এর সমস্যার জন্য বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান থেকে সেক্টর 5 রুটে মেট্রো চলাচল। বেলা 12টা নাগাদ শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রো চালু করা গেলেও আরও ঘণ্টাখানেক পর হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরু করা যায়, কিন্তু তাতেও পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়। কিনা বলা উচিত ছিল তো, অ্যানাউন্স করা উচিত ছিল তো। কতক্ষণে চলবে কিছু জানাচ্ছেন, কি বলবো কিছু বলার নেই। আর 2 ঘন্টা উপরে হয়ে গেছে, আমরা ট্রেনের ভিতরে ঢুকলাম, আগে বললো ট্রেন আসবে না। ট্রেন যখন ঢুকলো আমরা ঢুকলাম ভিতরে, দরজাটা বন্ধই হচ্ছে না। যখন দরজাটা বন্ধ করেছে আবার খুলে গেছে, বলছে আর যাওয়া হবে না। ভেতরে ঢুকলাম, ঢুকে আধ ঘন্টা হয়ে গেল, বলছে যে এখন মেট্রো চলছে না টেকনিক্যাল প্রবলেমের জন্য। আদি মেট্রো অর্থাৎ কলকাতার মেট্রোর ব্লু লাইন ভরা অফিস টাইমেও কখনো সিগন্যালিং এর সমস্যা, কখনো শর্ট সার্কিট থেকে রেখে আগুন, কখনো মেট্রোর দরজা বন্ধ না হওয়া প্রায়শই দেখা যায়। আর মেট্রো দেরিতে চলা, সেটাও তো নিত্যদিনের সমস্যা। এবার সেই ছোঁয়াচে রোগে আক্রান্ত ইস্ট ওয়েস্ট মেট্রো। এই রুটে মেট্রো সম্প্রসারিত হওয়ার পর প্রতিদিন গড়ে প্রায় 2 লক্ষ মানুষ যাতায়াত করেন। সেই রুটেও নিত্যযাত্রীদের হয়রানি, একরাশ ক্ষোভ, বিরক্তি নিয়ে গন্তব্যে যাওয়া। মোটামুটি হাফ অ্যান আওয়ার 45 মিনিটস তো দাঁড়াতেই হয়েছে। দেরি হলো, আমার আসার কথা ছিল অনেক আগে, আমি দেরি করে পৌঁছালাম। প্রবলেম তো হবেই, আরও সমস্যা বাড়বে, যা মনে হচ্ছে আরও সমস্যা বাড়বে। মেট্রো এক্সটেন্ড করে যে কী লাভ হলো আমার মাথায় ঢুকছে না। ইতিমধ্যেই পুজোর বাজার পুরো দমে চলছে, পাল্লা দিয়ে ভিড় বাড়ছে মেট্রোয়। আর কদিন পরেই পুজো, এরকম মেট্রোয় ভোগান্তি চলতে থাকলে তখন কি হবে? শ্রাবন্তী সাহা ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবরের দিকে নজর রাখবো। আচ্ছা, বিভাস অধিকারী, নিশ্চয় মনে আছে, ভুয়ো থানা খুলে প্রতারণা করতো বিভাস, কিন্তু কিভাবে করত জানতে প্রাক্তন তৃণমূল নেতার অফিসে তালা ভেঙে ঢুকলো নয়ডা থানার পুলিশ। কিন্তু সেই তল্লাশি চালাতে গিয়ে বাধা। কোর্টের কাগজ কোথায়, এই প্রশ্ন তুলে নয়ডা থানার পুলিশকে আটকায় বেলেঘাটা থানার পুলিশ। যা দেখে অনেকেরই প্রশ্ন, এটা কি কলকাতা পুলিশের জন্য ভালো বিজ্ঞাপন হয়ে থাকলো? সূত্র বলছে বিভাসের জালিয়াতি তদন্তে বীরভূম যেতে পারে যোগীরাজ্যের পুলিশ। বিভাস অধিকারীর ভুয়ো অফিসের তদন্তে বেলেঘাটায় নয়ডা থানা, কিন্তু বিভাসের অফিসে ঢুকতেও বিস্তর নাটক। সার্চ ওয়ারেন্ট থাকার পরও নয়ডা থানাকে বাধা বেলেঘাটা থানার। শেষ পর্যন্ত তালা ভেঙে বিভাসের ফ্ল্যাটে ঢোকে নয়ডা থানার পুলিশ। তবে কি বিভাসের জন্য ঢাল হয়ে দাঁড়ালো কলকাতা পুলিশ? মঙ্গলবার তল্লাশি ঘিরে দিনভর চলে টানাপোড়েন। আদালতে ছুটতে গিয়ে গুরুত্বপূর্ণ কয়েক ঘন্টা নষ্ট হয় যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশের। তারপর আদালতের নির্দেশ সঙ্গে করে বেলেঘাটা থানার ফুলবাগানে যায় নয়ডা থানার পুলিশ। তখন অবশ্য সঙ্গে ছিল রাজ্যের পুলিশ। বিভাস অধিকারীর বেলেঘাটায় যে ভুয়ো থানার অফিস ছিল, সেখানে তল্লাশি চালানোর প্রথমে আমরা দেখলাম, যেমন প্রথমে তালা ভাঙা হয়, তার পরবর্তীতে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটের যারা মালিক তাদের সঙ্গে কথা বলে নয়ডা পুলিশ। ফুলবাগানের এই 3 তলার ফ্ল্যাটে দোতলার একটি অংশে ভুয়ো অফিস চলছিল। সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা ফ্ল্যাটের লোকজনের থেকে জানতে চান কি উদ্দেশ্যে অফিস খোলা হয়, কতদিনের চুক্তিতে নেওয়া হয় অফিস, কাদের যাতায়াত ছিল অফিসে। এই ফ্ল্যাটের বাড়ির বাইরে যে ব্যানার দেওয়া ছিল বা অফিসে ব্যানার দেওয়া ছিল, কাদের যাতায়াত ছিল, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নয়ডা পুলিশ এখান থেকে সংগ্রহ করবে। তার কারণ শুধুমাত্র নয়ডায় নয়, তার একটা শাখা অফিস এই শহর কলকাতায় বেলেঘাটাতেও কিন্তু খোলা হয়েছে।
একসময় নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন বিভাস অধিকারী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে আসে। আর প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর আমা স্ট্রিটে বিভাসের একটি ফ্ল্যাটের তল্লাশি চালায় ইডি। সেই বিভাসী নয়ডায় ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেফতার হন। বিভাসের প্রতারণার আরও কীর্তি সামনে এসেছে। কানাডার এক প্রবাসী ভারতীয় সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা বিভাস অধিকারীর। এক আইপিএস এর নাম করে ফোনে 18 লক্ষ টাকা চান প্রাক্তন তৃণমূল নেতা। ইন্দোনেশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে সেখান থেকে হাওয়ালার মাধ্যমে টাকা নেন বিভাস। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ফের আটক 13 জন বাংলাদেশি মৎস্যজীবী। ভারত বাংলাদেশ জলসীমা লঙ্ঘন করে আটক 13 জন মৎস্যজীবী সহ ট্রলার। বাংলাদেশি ট্রলারটিকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলারটিকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ উপকূলে। আটক বাংলাদেশিদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।